প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় ইউসিবি বেসিক ও টেকনিক্যাল বিশ্লেষণ ফর ডিএসসি অ্যান্ড সিএসসি ইনভেস্টর। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। আমি আজকের ভিডিওতে ইউসিবি এর অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগাং স্টক এক্সচেঞ্জের ইনভেস্টমেন্ট সম্পর্কিত আলোচনা করব। তো ওদের একটা ভেরি গুড স্লোগান আছে, চাই আজ দেশ জুড়ে বিবেকের জাগরণ, দুর্নীতি রোধে দ্রুত শুরু হোক মহরণ। সো ভেরি গুড, বাট হু ফলো? তো ভিডিওটি শুরু করি। তো আমি প্রথমে অ্যানালাইসিস করার সময় সাধারণত এটা আমার প্রথম অ্যানালাইসিস ইউসিবি সম্পর্কিত। তো সেই ক্ষেত্রে আমি তাদের হিস্টোরিক্যাল বিশ্লেষণ করি, তারপরে তাদের প্রোডাক্ট সম্পর্কিত, তারপরে তাদের ঢাকা স্টক মার্কেটে তাদের পজিশন, এবং লাস্টে কিছু কমেন্ট বাই অ্যান্ড সেলের এবং এই স্টকের র্যাঙ্কিং। তো দেখি এই ব্যাংকটা কীরকম ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক স্টার্টে জানি 1983, অর্থাৎ 1983 সালে ব্যাংকটা যাত্রা শুরু করছে। এটা ফার্স্ট জেনারেশনের একটা ব্যাংক। বর্তমানে ব্রাঞ্চ আছে 260টা ব্রাঞ্চ আছে। মোটামুটি বড় রকমের, মোটামুটি ভালো ভালো পজিশনের একটা ব্যাংক, যেহেতু 260টা হচ্ছে তাদের ব্রাঞ্চ আছে। তো 4টা ব্রাঞ্চ থাকলেও তাদের হচ্ছে এখনও পর্যন্ত এটিএম নেটওয়ার্ক অত ডেভেলপ করে নাই। মাত্র 40,000 কার্ড হোল্ডার আছে। তো সেটা পরিমাণ খুব একটা বেশি না, যেটা হচ্ছে অন্যান্য ব্যাংকে আরও অনেক পরিমাণ বেশি। তার মানে হচ্ছে কার্ড হোল্ডারের সংখ্যা তাদের খুবই কম। এর কারণ হচ্ছে এটিএম নেটওয়ার্ক। এখানে তাদের ব্রাঞ্চ সংখ্যা যেটা বলছিলাম, 260টা ব্রাঞ্চ আছে। এটিএম আছে মাত্র 480, 580টা, এবং এসএমই সেন্টার আছে 2টা, অফশোর ব্যাংকিং আছে 1টা। তার মানে যে এই এটিএম নেটওয়ার্কে তাদের খুবই কম আছে, কারণ 4,000 অনলি, 4,000, 40,000 অনলি কার্ড হোল্ডার। তো এখানে যে ওদের ব্যাংকিংয়ের যে সার্ভিস, রিটেল ব্যাংকিংয়ের সার্ভিসগুলো আছে, ব্যাংক সাধারণত যেই সার্ভিসগুলো দিয়ে থাকে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, এগুলো দেওয়া আছে। অর্থাৎ এনআরবি সার্ভিস আছে, অর্থাৎ নন রেসিডেন্স বাংলাদেশি, প্রবাসী, এসএমই ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, এখানে সব ব্যাংকিং দেওয়া আছে, এবং ইসলামী ব্যাংকিং এবং উপায়ের অ্যাড দেওয়া আছে এখানে। তো উপায় হচ্ছে এই ইউসিবির একটা, যেরকম বিকাশ, বিকাশ, তারপরে রকেট, সেরকম ওদের হচ্ছে ইউ উপায়, অর্থাৎ ইউপে এরকম ধরনের। তো দেখি ঢাকা স্টক মার্কেটের বর্তমান ওদের পজিশন কি। ঢাকা স্টক মার্কেটের বর্তমান দাম হচ্ছে 16 টাকা 20 পয়সা গতকালকের অনুসারে, অর্থাৎ 7/12/21। মার্কেট গত এক বছরে প্রাইস রেঞ্জ 13 টাকা থেকে 19 টাকা 40 পয়সা, যেটা ভেরি রিসেন্ট 19 টাকা 40 পয়সায় রিস্ক করছিল। আউটস্ট্যান্ডিং শেয়ার, বড় পরিমাণ আউটস্ট্যান্ডিং শেয়ার আছে। তাদেরকে মার্কেট ক্যাপিটালটা 15,000। তো বড় মানের মার্কেট ক্যাপিটাল, পি রেশিও 5 থেকে 8, অর্থাৎ ভেরি গুড পি রেশিও। বর্তমানে পিবি রেশিও 0.55, অর্থাৎ আপনি 45% ডিসকাউন্টে এই শেয়ারটা বর্তমানে কিনতে পারবেন, 45% ডিসকাউন্ট। অর্থাৎ ভেরি গুড অপরচুনিটি টু বাই দিস শেয়ার নাও। আপনি, কারণ হচ্ছে এই শেয়ারটা এখন বর্তমানে আপনি 45% ডিসকাউন্টে পাচ্ছেন। বর্তমানে এই কোম্পানিটার কোনো লং টার্ম কোনো লোন নাই, কিন্তু শর্ট টার্ম লোন আছে 6,224 কোটি টাকা, 6,224 কোটি টাকা, 6,224 কোটি টাকা আছে শর্ট টার্ম লোন আছে। তো মোটামুটি 6,224 কোটি টাকা ভালো পরিমাণের লোন, যেহেতু সেটা শর্ট টার্ম লোনের পার্সেন্টেজ যদিও বেশি হয়, ইন্টারেস্ট রেট যদিও বেশি হয়, তো সেক্ষেত্রে তাদের মেবি ধরে নিলাম 6% ইন্টারেস্ট রেট, অর্থাৎ তাদের দিতে হচ্ছে। অর্থাৎ এই ইসিবি ব্যাংক যে ইনকাম করবে প্রত্যেক বছর, সেই বছর থেকে এই 6% তাদের, হয়তো ধরে নিচ্ছি 6%, এই 6% সেই ঋণ খাতে তাদের ব্যয় করতে হবে। তো বর্তমান শেয়ার হোল্ডারের সংখ্যা, অর্থাৎ স্পন্সর ডিরেক্টরের কাছে 36.68, গভর্নমেন্ট হোল্ডিং আছে এই ব্যাংকে, ইনস্টিটিউশনের কাছে হোল্ডিং আছে, ফরেন আছে, এবং আপনার পাবলিকের কাছেও এই ব্যাংকের শেয়ার আছে। তো দেখি
পরের এদের ইনকাম কেমন, নেট অ্যাসেট ভ্যালু। ওকে, নেট অ্যাসেট ভ্যালু প্রথমে আলোচনা করি। 25 টাকা ছিল নেট অ্যাসেট ভ্যালু 2015 সালে। বর্তমানে নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 29 টাকা, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু কন্টিনিউ ইনক্রিজ। ধরে নিলাম নেট অ্যাসেট ভ্যালু কন্টিনিউ ইনক্রিজ, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু গুড সাইড। এখন ওদের আর্নিং পার শেয়ার 2015 সালে 2015 সালে অর্থাৎ 2015 সালে ওদের একটা ভেরি গুড ইনকাম ছিল। অর্থাৎ 4 টাকা ইনকাম করছে এক বছরে। তারপর থেকে 2 টাকা 50, 2 টাকা 49 পয়সা, 2 টাকা 58 পয়সা, 2 টাকা 52 পয়সা, 2 টাকা 46 পয়সা, 2 টাকা 42 পয়সা। তার মানে একটা স্টিডি অবস্থায় আছে। অর্থাৎ আর্নিং পার শেয়ার যেটা হচ্ছে একটা স্টিডি অবস্থায় আছে। অর্থাৎ আর্নিং পার শেয়ারটা বেশি বাড়েও নয় আবার কমেও নয়। অর্থাৎ 2016 সালের পরে এটা হেড শোল্ডার এই অবস্থায় আছে, অর্থাৎ বেশি পরিমাণ ভোলাটাইল নেই। এরপরে নেট অ্যাসেট ভ্যালু, আর্নিং পার শেয়ার, ইপিএস। নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ আছে বছরান্তে বাড়ছে। অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু গ্রাফ হচ্ছে, নেট অ্যাসেট ভ্যালু এটা হচ্ছে উপরের দিকে ঊর্ধ্বমুখী। তো নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ বাড়ছে বিকজ অফ আপনার লোনের পরিমাণ বাড়ছে, সেহেতু এই কোম্পানিটার নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ বাড়ছে 26 টাকা থেকে এখন 25 টাকা 50-56 পয়সা থেকে এখন বর্তমান দাম আছে 29 টাকা 35 পয়সা। তো এটা ছিল। অর্থাৎ ডিভিডেন্ড পে আউট যদি আমরা দেখি, ডিভিডেন্ড পে আউট অর্থাৎ 2 টাকা, গত বছর 2 টাকা 42 পয়সা ইনকাম করছে, তারা ডিভিডেন্ড দিছে হচ্ছে 10%, অর্থাৎ 5% ক্যাশ, 5% বোনাস। অর্থাৎ এখানে ডিভিডেন্ড পে আউট রেশিও ধরে নিই, তারা 50% ডিভিডেন্ড দিয়ে থাকে। অর্থাৎ যেই ইনকাম থাকে সেই ইনকামের 50% তারা ডিভিডেন্ড দেয়। তো এবছরে 2021 সালে যদি বিবেচনা করি, এই 2021 সালে বিবেচনা করলে বর্তমানে 9 মাসে তাদের ইনকাম আছে 1 টাকা 65 পয়সা। 1 টাকা 65 পয়সা তাদের ইনকাম আছে। তো 1 টাকা 65 পয়সা হচ্ছে অ্যাভারেজ, ওটা 60 পয়সা ইনকাম করে। সেক্ষেত্রে এটার ইনকাম দাঁড়াবে হচ্ছে আরও 60 পয়সা দিলে এখানে ইনকাম দাঁড়াবে 2 টাকা, অর্থাৎ 30 পয়সা ধরলাম। 2 টাকা 30 পয়সা এই ব্যাংকটার ইনকাম দাঁড়াবে এন্ড অফ দ্য ইয়ার। তো এটা যদি 50% তারা ডিভিডেন্ড দেয়, তার মানে হচ্ছে সামনের বছর তারা 10 থেকে 10-12% তারা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে, এই জন্য বলতেছি তাদের হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ 15,000 হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। যে 15,000 অথরাইজ ক্যাপিটালের হচ্ছে এখান পেইড অ্যাপ ক্যাপিটাল হচ্ছে 12,784। তার মানে অথরাইজ ক্যাপিটালের ম্যাক্সিমাম অর্থাৎ 75% তারা ইউজ করে ফেলছে। অর্থাৎ অথরাইজ ক্যাপিটালের 75% তারা ইউজ করে ফেলছে। সেই ক্ষেত্রে তারা ক্যাশ বোনাস শেয়ার দিতেও পারে, নাও দিতে পারে। ওকে, তো সেটা তাদের ব্যাপার। তার মানে হচ্ছে এদের ডিভিডেন্ড পে আউট রেশিও যেহেতু 50%, তো 50% থেকে আপনারা সামনের বছর 10 থেকে 12% ডিভিডেন্ড পেতে পারেন। অর্থাৎ আর্নিং পার শেয়ার যদি আমরা ধরে নেই 2.3, সামনের এই বছরে অর্থাৎ 2021 সালে ইনকাম হবে 2.3, তো সেক্ষেত্রে তাদের পে আউট রেশিও হবে 10 থেকে 12%। অর্থাৎ 10 থেকে 12%, যেটা ছিল গতবার ছিল 5% ক্যাশ, 5% শেয়ার বোনাস। তার আগের বছরে দেখেন 2019 সালে 5% ক্যাশ, 5% শেয়ার বোনাস। 2018 সালে হচ্ছে 10% শেয়ার বোনাস। 2017 সালে 10% ক্যাশ বোনাস। অর্থাৎ তাদের ইনকাম ছিল 2+, তারা সবসময় 10%, কয়েক বছরে 10% করে দিয়ে আসছে। তো আমরা ধরে নিতে পারি আগামী বছরও 10% দিবে, কারণ তাদের ইনকাম সেই ইউনিভার্সাল একই রকম স্টিডি অবস্থায় আছে। 2.3 হবে, অথবা যদি ব্যাংকটার বড় রকমের কিছু না থাকে তাহলে এর আশেপাশেই হবে। আর বড় রকম যদি কিছু হয় তো সেক্ষেত্রে আর এক কোয়ার্টারে 2 টাকা 50 পয়সা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের ডিভিডেন্ড পে রেশিও হয়তো 12% হবে। তো দ্যাটস অল, এর চেয়ে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে শেয়ার হোল্ডারের বর্তমান পজিশন 36 হচ্ছে। স্পন্সরদের অর্থাৎ ডিএসির যে রুল, মিনিমাম 30% থাকতে হবে স্পন্সরের কাছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে সেই রুলটা ফলো করতেছে। ইটস ওকে। এই ব্যাংকটা হচ্ছে গভর্নমেন্টের কাছে 0.81% হচ্ছে গভর্নমেন্টের এটা শেয়ার আছে। তো ভেরি রিসেন্ট 2018 সালে মিস্টার MS সবুর সে কিছু শেয়ার বাই করছিল 17 টাকা 40 পয়সা করে। বর্তমানে এটার দাম 16 টাকা সামথিং।
16 টাকা 90 পয়সা ধরে নিলাম, অর্থাৎ 16-17, অর্থাৎ সেই একই প্রাইসে আছে। তার আগে যারা শেয়ারগুলো কিনছে, মিসেস নুরুন্নাহার জামান 22 টাকা করে শেয়ার কিনছিল, 22 টাকা 80 পয়সা। তার আগে সবাই হাই ভ্যালু দিয়ে শেয়ার কিনছে, তারা অবশ্যই তারা সেল করে নাই, সরি, তারা সেল করছে। নুরুন্নাহার সেল করছে 22 টাকায়। তারপরে MS সবুর এখানে কিছু সেল করছে। শুধু MS সবুর বেশি রিসেন্ট 2018 সালে, যেটা হচ্ছে 2018 সালে তিনি কিছু শেয়ার বাই করছিলেন। এরপরে আর শেয়ার কোনো বাই করে না, স্পন্সর ডিরেক্টররা বাইও করে না। 2018 সালের পরে সেলও হয় না, ঠিক আছে। তার মানে হচ্ছে স্পন্সর ডিরেক্টররা তাদের শেয়ারগুলো ধরে রাখছে। তার মানে হচ্ছে একটা মোটামুটি স্টিডি ইনকাম আছে, যেহেতু তারা তাদের শেয়ারগুলো সেল করতেছে না, অথবা তারা শেয়ার বাজার থেকে কিনতেছে না। কেউ কিনতেছে না, কারণ হচ্ছে তাদের স্পন্সর ডিরেক্টর হোল্ডিং এখন 36.68%। সো তারা সেফ পজিশনে আছে। তো সেই ক্ষেত্রে তাদের নতুন করে শেয়ার কিনতে হচ্ছে না। এখন দেখি শেয়ার গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত অ্যাজ অফ ডিসেম্বর 20, আর বর্তমানে হচ্ছে অক্টোবর 2021। যেহেতু নভেম্বর শেষ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই মার্কেট ডাটাগুলো এখনও ডিএসসি সিএসসি আপডেট করে নাই। তো সেক্ষেত্রে আমার কাছে সেই ইনফরমেশনগুলো নাই। হয়তো যারা হচ্ছে এই ব্যাংকের কর্মকর্তা, তাদের সিকিউরিটি ডিপোজিশন তাদের কাছে থাকতে পারে, তারা এখন সেটা পাবলিশ করে নাই। তো সেক্ষেত্রে আমি অক্টোবর পর্যন্ত এখানে ডাটাগুলো দেখাতে পারতেছি। এখানে স্পন্সর ডিরেক্টরের কাছে ছিল বছরের শুরুতে 37%, এখন সেটা তারা 37.68, তারা অলমোস্ট স্টিডি অবস্থায় আছে, একই রকম শেয়ার হোল্ডিং করে রাখতেছে। আর হচ্ছে যেটা পাবলিকের কাছে 41.10 ছিল, পাবলিকের কাছে 41.06। তার মানে তারাও স্টিডি অবস্থায় আছে, তারা বাই সেল ধরে নিলাম করতেছে, কিন্তু তাদের একই রকম অবস্থায় আছে। এখানে ফরেন ইনভেস্টররা কিছু শেয়ার সেল করছে। ফরেন ইনভেস্টররা কিছু শেয়ার সেল করছে 1.08 থেকে 0.85, অর্থাৎ এখানে কিছু শেয়ার সেল হয়েছে। ইনস্টিটিউশনের ক্ষেত্রে 20.34, তারা হচ্ছে 20.60, অর্থাৎ এরা কিছু শেয়ার বাই করছে ইনস্টিটিউশনগুলো। তার মানে হচ্ছে ফরেন ইনভেস্টররা শেয়ার সেল করছে এবং ইনস্টিটিউশন কোম্পানিগুলো বাই করছে। কারণ হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর, অর্থাৎ 1, 2, 3, 3 পার্টি হচ্ছে সাইলেন্ট। আর হচ্ছে ফরেন যে ইনভেস্টর, তারা সেল করছে, বাই করছে হচ্ছে ইনস্টিটিউশন কোম্পানিগুলো। অথরাইজ ক্যাপিটাল এদের ভেরি রিসেন্ট কোনো চেঞ্জ নাই। অথরাইজ ক্যাপিটাল যেটা ছিল তাদের প্রস্তাবনায় এখনও সেই পরিমাণে আছে। আপনারা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছেন যে অথরাইজ ক্যাপিটালটা এখন 14% ব্যালেন্স, অর্থাৎ 14% ব্যালেন্স। যেহেতু তারা সামনের বছর বোনাস ডিভিডেন্ড নাও দিতে পারে, এই জন্য বলা। তো এখানে দেখি এই ব্যাংকটারও আপনার বেশ কিছু পিক আছে। যদি এবছরে ধরে নেই যে এবছর এই ব্যাংকটার দাম নভেম্বর, অগাস্ট, জুন, দেন মার্চ, অর্থাৎ এখানে এই ব্যাংকটার প্রত্যেক বছরের প্রায় সব সময় এটার একটা পিক থাকে, অর্থাৎ ভেরি গুড ফর ট্রেডার। তো এখানে তার আগের বছরে দেখা যাচ্ছে জানুয়ারি, মার্চ, তারপরে জুলাই। তো মোটামুটি এই ব্যাংকটার আপনি যখনই সেল করতে যাবেন, অর্থাৎ 1-2 মাস পরে আপনি সেটা সেল করতে পারবেন, অর্থাৎ ভালো একটা পজিশন দেখা যাচ্ছে। তো ব্যাংকে ইনভেস্ট করতে পারেন এখানে, কারণ হচ্ছে এটা দেখা যাচ্ছে 1-2 মাস পরে শেয়ারটার দাম বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে ইনভেস্ট করা যেতেই পারে। তো আমরা এই ব্যাংক থেকে কী পেলাম? পি রেশিও গুড, নট ভেরি গুড। আর্নিং পার শেয়ার, এটা হচ্ছে একেবারে হেড শোল্ডার, অর্থাৎ একটা স্টিডি অবস্থায় আছে। এটা হচ্ছে ধরে নেওয়া যায় আমি এটা পজিটিভ সাইন। তো পজিটিভ পি রেশিও পজিটিভ ধরে নিলাম। তারপরে নেট অ্যাসেট ভ্যালু পজিটিভ, কারণ এটা আপনি এখন 50% ডিসকাউন্টে, অর্থাৎ 45% ডিসকাউন্টে কিনতে পারতেছেন। এই শেয়ারটা এখন 45% ডিসকাউন্টে কিনতে পারতেছেন, যেহেতু পিবি রেশিও যেহেতু আমরা পাইলাম কত 0.55।
তো সেহেতু কি নেট অ্যাসেট ভ্যালুটা হচ্ছে আপনি 40%, সরি, পিবি রেশিও 0.55, সেহেতু 45% ডিসকাউন্টে আপনি এই শেয়ারটা এখন কিনতে পারতেছেন বাজার থেকে। তো ভেরি গুড সাইন, পজিটিভ সাইন। আর হচ্ছে নেগেটিভ সাইন হচ্ছে এটা কোম্পানিটার একটা বড় পরিমাণ লোন আছে, শর্ট টার্ম লোন আছে বাজারে, বড় পরিমাণ লোন আছে। সো যে ইনকাম করে সেই ইনকাম থেকে লোনের ইন্টারেস্ট পে করতে হয়। ওকে, তো সেটা হচ্ছে একটা নেগেটিভ দিক। আর ব্যাংকের বর্তমানে যেটা দেখলাম একটা পজিটিভ সাইন হচ্ছে তারা ইউএস বাংলার সাথে এগ্রিমেন্ট। পজিটিভ সাইন আর কি, আর কোনো পজিটিভ সাইন আছে কি না আমরা দেখি। তো এখানে তো আর কোনো আমি পজিটিভ সাইন পাচ্ছি না, ঠিক আছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম। তো আর কোনো পজিটিভ সাইন নাই। অর্থাৎ ধরুন আমি সাধারণত দেখি যে এখানে আর কোনো পজিটিভ সাইন নাই। এটার কোনো ফিউচার প্ল্যান, অর্থাৎ রিসেন্ট ফিউচার প্ল্যান এরা কোনো পাবলিশ করে না, হয়তো থাকতে পারে তাদের ফিউচার প্ল্যান, তো রিসেন্ট কোনো প্ল্যান তাদের পাবলিশ নাই। তো সেক্ষেত্রে ধরে নিতে পারি তাদের হচ্ছে সামনে কোনো বড় রকমের চেঞ্জ আসবে না। তো আপনারা বুঝতে পারছেন যে যেহেতু বড় রকমের কোনো চেঞ্জ আসবে না, তো সেক্ষেত্রে এই কোম্পানিটার শেয়ারের দাম অত বেশি পরিমাণ, মার্কেট যদি ভোলাটাইল না থাকে তো সেক্ষেত্রে অত বেশি পরিমাণ বাড়ার সম্ভাবনা নাই। তো আমি সাধারণত 15 পয়েন্ট নিয়ে আলোচনা করি। তো আপনারা এখানে দেখতে পেলেন যে এই প্যারামিটারগুলো সাধারণত স্টক মার্কেটে অথবা পুঁজিবাজারে মানুষ বিবেচনা করে। তো বিবেচনা করার মধ্যে কত কিছু পজিটিভ আছে, হয়তো দুইটা নেগেটিভ, অর্থাৎ ফিউচার প্ল্যান তাদের এখনও পর্যন্ত কোনো পাবলিশ ফিউচার প্ল্যান নাই, বড় রকমের একটা লোন আছে। এই দুইটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট। আর যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট পজিটিভ পয়েন্ট। অর্থাৎ আপনি যদি ধরে নেন 4 আউট অফ 6, অর্থাৎ এরকম এদের পারফরমেন্স। তো আশা করি কিছু ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই পর্যন্তই ছিল আজকের বিশ্লেষণ ইউসিবি সম্পর্কিত। তো পরবর্তী ভিডিওটি হবে BATBC উইকলি অ্যানালাইসিস। আশা করি সেই ভিডিওটি দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।